This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অপারেশন সিন্দুরের পর প্রথমবার ঝটিকা সফরে রাজ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল বেলা 12টায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একটি সরকারি কর্মসূচি, অন্যটি জনসভা। অপারেশন সিন্দুরের পর প্রথম বঙ্গ সফরে মোদী। তাৎপর্যপূর্ণভাবে কর্মসূচির স্থল হাসিমারা বায়ুসেনা ছাউনির কাছে, যেখানে রাখা রয়েছে রাফায়েল যুদ্ধবিমান। আবার সভাস্থল ডোকলামের ঠিক নিচে। এখন চর্চার কেন্দ্রে রয়েছে চিকেন স্নেক। উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার্স নতুন দিকে মোড় নিচ্ছে বাংলাদেশের রাজনীতিও। আর এই আবহে প্রধানমন্ত্রীর সভাস্থল বাছাইও বাড়তি মাত্রা যোগ করছে বঙ্গ সফরে। টার্গেট 2026। জামাই ষষ্ঠীর আগের দিনই বাংলায় দুদিনের সফরে অমিত শাহ। আগামী মাসে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন, আর তারপর বছর ঘুরলেই বিধানসভার নির্বাচন। কি বার্তা দেবেন বিজেপির চাণক্য? 31শে মে রাতে কলকাতার একটি হোটেলে রাত্রিবাস করবেন অমিত শাহ। 1 জুন নেতাজি ইন্ডোরে দলীয় সভা করতে পারেন অমিত শাহ। নেতাজি ইন্ডোরের সভায় 10,000 কর্মী সমর্থক থাকতে পারেন। বিধায়ক, জেলা সভাপতিদের সভায় থাকতে নির্দেশ বিজেপির। বৈঠকে থাকবেন বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতিরাও। 31 এবং 1 এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীজির এই মূলত সাংগঠনিক সফর নিয়েও অত্যন্ত উৎসাহিত নবনির্বাচিত আমাদের মণ্ডল সভাপতি, প্রায় 1200 মণ্ডল সভাপতি, নবনির্বাচিত জেলা সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, আগামী মাসে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন এবং তারপর বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে অমিত শাহের এই বঙ্গ সফর, যেটা নিয়ে বঙ্গ বিজেপি অনেক উদ্বুদ্ধ ইতিমধ্যেই, কিভাবে দেখছেন আপনারা? এটা দেখার কি আছে, একটা ভেঙে পড়া বাড়ি, তার মধ্যে মানুষজনের অস্তিত্ব নেই, সেটাকে একটু রং করে, একটু নাটক, এসব করে লাভটা কি হবে? যে সংগঠনের কোনো অস্তিত্বই নেই। আর এদিকে শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন যে কালীগঞ্জে আমরা ইন্টারেস্টেড নই। দেখেছেন তো, আমাদের কোনো ইন্টারেস্ট নেই কালীগঞ্জের নির্বাচনে, কারণ এটা উপনির্বাচন। ভেবে দেখুন, যারা কোনো লড়াই লড়তে সাহস নেই বা উৎসাহ নেই, তারা আবার অমিত শাহ আসলো, সেখানে বেশ কিছু লোককে খাড়া করে দিলেন, অমিত শাহ বক্তৃতা রাখলেন, চলে গেলেন, তারা শুনলো, খাওয়া দাওয়া করলো, আবার বাড়ি ফেরত চলে গেল। এর বেশি আর কি হবে? এই উৎসাহ আছে, অনেক কিছু হবে, এসব তো মিডিয়াকে খাওয়ানোর জন্য একটা বলে দেওয়া। কিন্তু ঘটনাটা হচ্ছে এরকম, অমিত শাহ অনেকবার এসছেন, আবার গেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন। লাভের লাভ কি হয়েছে? ক্রমাগত ভোট কমেছে বিজেপির, আর ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের, আসন সংখ্যা বেড়েছে তৃণমূল কংগ্রেসের। 2021-এ মুখ থুবড়ে পড়েছিল বিজেপি, তারপর থেকে প্রত্যেকটা উপনির্বাচন হেরেছে। 2024-এ তাদের আসন সংখ্যা গুরুতরভাবে হ্রাস পেয়েছে, ভোট হ্রাস পেয়েছে। আর আজকে এখন হঠাৎ কোমর বেঁধে অমিত শাহ আসছে, উৎসাহ আমাদের মনে। উৎসাহ রাখুন না, ভোটটা পাবেন না, এটাই আর কি। উৎসাহ থাকলে আপত্তি নেই, ভোট তো পাচ্ছেন না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আর আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 31শে মে রাতে কলকাতার একটি হোটেলে রাত্রিবাস করবেন অমিত শাহ। 1 জুন নেতাজি ইন্ডোরে দলীয় সভা করতে পারেন অমিত শাহ। নেতাজি ইন্ডোরের সভায় 10,000 কর্মী সমর্থক তারা উপস্থিত থাকতে পারেন। বিধায়ক, জেলা সভাপতিদের সভায় থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে বঙ্গ বিজেপির তরফ থেকে। বৈঠকে থাকবেন বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতিরাও।
তৃণমূল নেতাদের কেউ কেউ শুভেন্দু অধিকারীকে ভেট পাঠাচ্ছে। রাতের অন্ধকারে শুভেন্দুর বাড়িতে উপহার যাচ্ছে কেন? তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নাম সামনে আনুন, হুমায়ুনকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক রবিউলেরই। তৃণমূলের গৃহযুদ্ধে তাল ঠুকছে বাম বিজেপি সহ বিরোধীরা। কথা হচ্ছে কাছে এই জেলার যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো, দিনের বেলায় সারাদিন তৃণমূল বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায়? এই জেলার কতজন এমএলএর সাথে শুভেন্দু অধিকারীর কত রকম যোগাযোগ আছে আপনারা একটু অনুসন্ধান করুন তো। তাদের যদি পোস্ট থাকে শুভেন্দু অধিকারীর বাড়িতে অন্য কিছু পাঠিয়ে শুভেন্দু অধিকারীর সাথে আজও যোগাযোগ রেখে এই জেলার প্রশাসনের অধিকাংশ যারা পদে বসে আছে, পোস্ট হোল্ড করে আছে, ওসি আছে, আইসি আছে, তাদের সাথে এখনো শুভেন্দু অধিকারীর কত রকম যোগ সাজসে আছে সেগুলো অনুসন্ধান বের করে আমাদের দিদির কাছে পাঠান খবরগুলো। এবার কার সঙ্গে কি যোগাযোগ আছে সেটা তো আমরা জানি না, আর যদি থাকে তাদের নামগুলো বলা উচিত বলে আমি মনে করি। কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে আরো পরিষ্কার হয়ে যায় যে অমুক নেতা শুভেন্দু অধিকারীকে ভেট পাঠায়, সেটা নিশ্চয় বললে ভালো হয়। হুমায়ুনই তলে তলে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন না তো? বিতর্ক উস্কে দিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। কারা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন নাম প্রকাশ করুন, না হলে বুঝতে হবে তিনিও তলে তলে যোগাযোগ রাখেন। রাগঢাক না করে বলেন সুব্রত মৈত্র। উনি অনেক কিছু আশা করেছিলেন মমতা ব্যানার্জির কাছ থেকে, ওনাকে শূন্য হাতে ফিরতে হয়েছে। ওনার বর্তমান অবস্থা খুবই খারাপ, না সভাপতি হতে পারলেন, না চেয়ারম্যান হতে পারলেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করে ওনাকে রেখে দেওয়া হয়েছে। এই জন্যই মাঝে মধ্যেই উনি মিডিয়ার মাধ্যমে বিষাদগার করে উঠছেন হতাশায়। আর শুভেন্দু অধিকারীর কাছে মুর্শিদাবাদ জেলার শুধু না, পশ্চিমবঙ্গের কার কার যোগাযোগ আছে, কোন কোন তৃণমূল নেতা ওনার সাথে যোগাযোগ রাখেন, সেটা উনি জানলেন কি করে? তাহলে ওনাকে যদি কেউ বলে থাকে তাহলে ওনার উচিত সেই নামটা প্রকাশ করে দেওয়া, আর নাকি উনিও তলে তলে যোগাযোগ রাখেন, সেটাও চিন্তার বিষয়। কাজল শেখ অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। তৃণমূলের মিছিল শিউড়ি বেনিমাধব স্কুল মোড় থেকে শুরু হলেও শেষ হয় দুভাগে। একদিকে গদা হাতে অনুব্রত মণ্ডল আর অন্যদিকে কাজল শেখ। মিছিল শেষের পর কাজল শেখকে ছোট মাছ বলে কটাক্ষ করেন অনুব্রত। পাল্টা আবার অনুব্রত শারীরিক কারণ তুলে কটাক্ষ কাজলে। হোগা দেখলে তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে পড়ে। দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240, বীরভূম জেলায় 11টা আছে, 11টায় 100 বার বললাম। বোলপুর সাব ডিভিশন, শিউড়ি সাব ডিভিশনে যে 3টে এমএলএ আছে 3টেরই ভোট হয়ে গেল। বোলপুর সাব ডিভিশনে যটা এমএলএ আছে তটারই ভোট হয়ে গেল। নিশ্চয়ই মমতা ব্যানার্জি তারা রানিং ক্যান্ডিডেট, তাদেরই প্রার্থী করবে। কার কত দূর, কার কত ক্ষমতা, আমার সব জানে। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে বিধানসভায় খেলা হবে। খেলা তো আরম্ভ হয়েছে ভাই। একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমণ্ডলের মিছিল চললো। কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে, আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নবীন প্রবীণ সকলকে নিয়ে চলা বার্তা দিয়েছেন। সুব্রত মণ্ডল বলেছে ছোট মাছ বেশি লাফায়, নাম না করায় কটাক্ষ। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটে জল আছে। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো, এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে।
মেমারিতে বাড়ির সামনেই স্বামী স্ত্রীর নলি কাটা দেহ উদ্ধার। অনুমান খুনের পর দেহ লোপাট করতে না পেরে পালায় দুষ্কৃতী। দম্পতির রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা। ঘটনার পর থেকে মৃত দম্পতির ছেলে নিখোঁজ। ছেলে আসিফকে নিয়ে বাড়িতে থাকতেন মা পারভিন। আততায়ীর খোঁজ চলছে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। কি মনে হচ্ছে ফোন তো আমরা দেখে নিচ্ছি, আমরা জাস্ট প্রাথমিক তদন্ত শুরু করেছি, আমরা দেখে নিচ্ছি, আমরা জানাবো ডিটেইলে। আমরা দুটো বডি পড়েছিল, একজন পুরুষ মানুষ, একজন মহিলা। তো গলা কাটা অবস্থায় পড়ে আছে। ধারালো অস্ত্র, একদম ধারালো অস্ত্র দিয়ে দুজনকারই গলাগুলো কাটা আছে। তো বাড়ির ভেতরে কি অবস্থা? বাড়ির ভেতরে বলতে যেটা বোঝা গেল যেটা যে ভিতরের দিকে আপনার মানে মার্ডারটা করা হয়েছে, তারপর টেনে নিয়ে আসা হয়েছে, রক্তের দাগ পুরো একদম নিয়ে এসে সামনে একটি পুকুর আছে। তো যত সম্ভব পুকুরে ফেলে দেওয়ার একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু হঠাৎ করে হয়তো কেউ কোনো অসুবিধার কারণে ফেলতে পারেনি, রাস্তার মধ্যে ছুঁয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ছেলেকে পাওয়া যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে না কী পরিস্থিতিটা কোন দিকে, এখন আমরা ঠিক বলতে পারবো না। এই জায়গাটা লেগেছিল, এইটা লেগেছিল, এখানটা লেগে টেনেছে তো, এখানটা লেগেছিল। দাদার বৌদি? দাদা বৌদি। কী মনে হচ্ছে ঘটনা, কি মানে কি সন্দেহ কী হচ্ছে? কারণ কিছুই বুঝতে পারছেন তো, ছেলেটাই কোথায় গেল, ছেলেটাকে নিয়ে চলে গেল নাকি কেউ বুঝতে পারছে না আমরা কিছু, এরা ছেলেটাকে নিয়ে গেল নাকি। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।